মদের নেশা বড় মারাত্মক। একবার ধরলে আর সহজে ছাড়া যায় না। সিগারেটের নেশা সম্পর্কে যে ভদ্রলোক সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া খুব সহজ, আমি বহুবার ছেড়েছি, তার বোধহয় মদের নেশা সম্পর্কে কোনো ধারণা ছিল না। বহুবার নয়, অজস্রবার নয়, প্রায় প্রতিদিন রক্তচক্ষু, ভারী মাথা, গভীর হ্যাংওভার নিয়ে অনেক বেলায় ঘুম থেকে উঠে, খুব কষ্টে উঠে, এক পেয়ালা কালো কফি কিংবা এক গ্লাস লেবু জল খেতে খেতে প্রতিদিন লক্ষ লক্ষ মদ্যপ মনে মনে নিজের কান মলে প্রতিজ্ঞা করেন, আর নয়, আজ থেকে আর মদ্যপান একেবারেই নয়। বলা বাহুল্য, প্রতিদিনই সূর্যাস্তের কিছু আগে এবং কিছু পরে সে প্রতিজ্ঞা জলে কিংবা সোডায় ভেসে যায়। এবং শুধু জল কিংবা সোডা নয়, তার সঙ্গে কিছু হুইস্কি কিংবা অন্য কঠিন পানীয় থাকে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, চিরকুমার সভার সেই চিরস্মরণীয় অক্ষয়ের একটি তরল গানের বক্তব্য, অভয় দাও তো বলি আমার হুইস্কি, একটি ছটাক সোডার জলে পাকি 3 পোয়া হুইস্কি। স্বীকার করা উচিত, অক্ষয়বাবুর পানীয়ে সোডার জলের পরিমাণ বড় কম, সেটা একটু বেশি কড়া। তবে এর চেয়েও কড়া পানীয়ের একটা ধার্মিক গল্প আছে। আমি গল্পটা প্রথম শুনেছিলাম স্বর্গীয় কবি সুশীল রায়ের কাছে বেশ অনেক দিন আগে। এক গুরুদেব বিনা নোটিশে গেছেন সন্ধেবেলা তাঁর এক শিষ্যের বাড়িতে। আভূমি প্রণত হয়ে শিষ্য মহোদয় জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি এই অসময়? আসলে সেদিন শিষ্য মহোদয়ের গৃহে বিরাট পার্টি, অনেক বন্ধু বান্ধব আসবে, অনেক পানীয়ের বন্দোবস্ত। সেই মাহেন্দ্রক্ষণের সামান্য পূর্বে গুরুদেবের আগমনে তিনি প্রমাদ গণলেন, অথচ গুরুদেবকে ফেলাও যায় না। যাই হোক, শিষ্যের ওই প্রশ্নে গুরুদেব মোটেই আহত বা অপ্রস্তুত হলেন না। তিনি বললেন, বৎস, এই দিক দিয়া যাইতেছিলাম, হঠাৎ খুব তৃষ্ণার্ত বোধ করায় আমি তোমার গৃহর নিকটে জানিয়া আসিলাম। শিষ্যগৃহে সেই সন্ধ্যায় পানীয়ের ছড়াছড়ি, সুতরাং গুরুদেবের তৃষ্ণা নিবারণে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। এরপর গুরু শিষ্যের কথোপকথন বিনা মন্তব্যে উপস্থিত করাই ভালো। শিষ্য মহোদয়, হ্যাঁ গুরুদেব, লেমনেড আছে, খাবেন? গুরুদেব, না, লেমনেড নহে। ও, শরবত শরবত করে দেব? না, শরবত নহে। এইবার শিষ্য মহোদয় কিঞ্চিত চিন্তিত, জিজ্ঞাসা করলেন, গুরুদেব, চা? না, চা নহে। শিষ্য মহোদয় আরো চিন্তিত হয়ে, গুরুদেব, এক কাপ ঠান্ডা কফি? না, ঠান্ডা কফি নহে। এইবারে শিষ্য মহোদয় বহু চিন্তা করে, বহু ইতস্তত করে, বহু দ্বিধা করে, তাহলে গুরুদেব, হুইস্কি সোডা? না, সোডা নহে। চিরকুমার সভার অক্ষয় 1 ছটাক সোডার জলে 3 পোয়া হুইস্কি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এক্ষেত্রে গুরু ঠাকুর এক কাঠি ওপরে, তিনি বিন্দুমাত্র সোডা জল কিংবা সোডার জলের মুখাপেক্ষী নন, তাঁর চাই খাঁটি নির্ভেজাল হুইস্কি। বাংলা প্রবচনে আছে, শুঁড়ির সাক্ষী মাতাল, কথাটা খুবই সত্যি। কিন্তু এই প্রবচনে একটা গোলমাল আছে। ব্যাপারটা খুব সোজা, যে কেউ বুঝতে পারবেন। কথাটা হলো, শুঁড়ি যদি নিজেই মাতাল হন, তবে তার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। এইরকম একজন শুঁড়ি, অর্থাৎ মদ্য ব্যবসায়ী, সারা জীবন মদের ব্যবসা করেছেন। শুধু ব্যবসা নয়, সারা জীবন ধরে শুধু মদ খেয়েছেন, মদ ছাড়া আর কোনো পানীয় খাননি।
এ বিষয়ে তিনি অপরিসীম দক্ষতা অর্জন করেছিলেন। তাকে ২-৪ রকম যে কোনো জাতের যে কোনো মদ মিশিয়ে দিলে তিনি এক চুমুক খেয়েই বলে দিতে পারতেন তার মধ্যে কি মদ কি পরিমাণে আছে। তাকে তার বন্ধুরা বহুবার পরীক্ষা করে দেখেছেন। নানা রকম গোলমেলে মিশ্রণ দিয়ে তিনি অনায়াসে চোখ বুজে বলে দিয়েছেন, অর্ধেক হুইস্কি, বাকিটা রাম, কিছুটা জিন আর একটু ভদকাও আছে। কিংবা জিনিসটা ভালো নয়, সস্তা হুইস্কির সঙ্গে অনেকটা বাংলা মিশিয়েছ তোমরা। শুধু একবার বন্ধুরা তাকে জব্দ করতে পেরেছিল। তাকে এক গেলাস সাদা জল, নির্ভেজাল নির্জলা জল কুঁজো থেকে ঢেলে দিয়ে বলা হয়েছিল, খুব ভেবে বলো এ জিনিসটা কি। সেই শুঁড়ি ভদ্রলোক ১ ঢোক ২ ঢোক বেশ কয়েক ঢোক খেলেন, তারপর ভুরু কোঁচকালেন, খুব চিন্তা করলেন, তারপর বললেন, খেতে তো খারাপ নয়, তবে আমি ঠিক ধরতে পারছি না জানো, আর সাধারণ কাস্টমার এটা খাবে বলে মনে হচ্ছে না। এইসব জোলো কাহিনীর পরে এবার একটা আইনানুগো গল্প বলি। এক উত্তরাধিকারীহীন নিঃসঙ্গ মৃত্যুর পর আদালতের লোক গেছে তার সমস্ত পরিত্যক্ত জিনিসপত্রের জিম্মা নিতে। তালিকা বানিয়ে সব জিনিসের জিম্মা নিতে হবে। যে নাজির সাহেব এই কাজে গিয়েছেন তিনি প্রথমে তালিকা বানালেন, খাট ১, চেয়ার ২, টেবিল ১, বিছানাপত্র জামাকাপড় এত এত, হুইস্কি ১ বোতল। কিছুক্ষণ পর আরও জিনিস তালিকায় ঢুকতে লাগলো, সেই সঙ্গে হুইস্কি ১ বোতল কেটে লিখলেন হুইস্কি ৮ বোতল। আরও কিছুক্ষণ পরে তালিকা আরও বাড়ছে, সেই সঙ্গে ৮ বোতল কেটে লিখলেন হুইস্কি সিকি বোতল। অবশেষে যখন সম্পূর্ণ তালিকা তৈরি হলো, সেই দীর্ঘ তালিকার শেষে দেখা গেল লেখা আছে হুইস্কি খালি বোতল ১টি, এবং তারও শেষে অসংলগ্ন হস্তাক্ষরে লেখা উড়ন্ত কার্পেট ১। এইবারে পানশালার এক আজগুবি গল্প। একদিন এক পানশালায় একটা হুলো বেড়াল গিয়ে ১ পেগ হুইস্কি এবং একটা আইসক্রিম অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে দুটো মিশিয়ে খেয়ে নিয়ে বিল মিটিয়ে চলে গেল। পাশের টেবিলে ২ ভদ্রলোক মদ খাচ্ছিলেন। একজন সঙ্গীকে বললেন, এই বেড়ালটার ব্যাপার দেখলে, অবাক কাণ্ড। দ্বিতীয় জন নির্লিপ্তভাবে জবাব দিলেন, এতে অবাক হওয়ার কি আছে, আমি নিজেও আইসক্রিম দিয়ে হুইস্কি খেতে খুব ভালোবাসি জানো, তুমিও খেয়ে দেখো, ভালো লাগবে। আসলে বুঝতেই পারছেন মদের ব্যাপারে আমার দুর্বলতা অপরিসীম এবং সুবিদিত। তবে আত্মপক্ষ সমর্থনে একটা কথাই বলতে পারি যে মদের ব্যাপারে লেখা নিয়ে যতটা আমার দুর্বলতা, পান করার ব্যাপারে তা নয়। স্বীকার করতে দ্বিধা নেই, এই প্রাচীন ভুবন মনোমোহিনী পানীয়টির প্রতি আমার কিঞ্চিৎ পক্ষপাত রয়েছে। বিশেষ করে আমার লেখায় এক বাক্যে বলা উচিত আমি সুরার গুণগ্রাহী। যাই হোক, একটা খাপছাড়া ঘটনার কথা বলি। মার্কিন দেশে এক ছোট শহরের এক শেরিফ ভয়ঙ্কর মদ্যপান বিরোধী। তিনি বিশেষ করে অপছন্দ করেন মদ খেয়ে গাড়ি চালানো। যদি কখনো কোনো মাতাল ড্রাইভার তার হাতে পড়ে তাহলে সেই মাতালের মোটেই অব্যাহতি নেই। তিনি সোজা সেই ড্রাইভারকে নিয়ে যান জেলখানায়। সেখানে জেলখানার বাঁধানো উঠোনে নিজের হাতে টেনে দেন চক দিয়ে লম্বা সাদা লাইন। তারপর ড্রাইভারকে নির্দেশ দেন, এই লাইনের ওপর দিয়ে সরাসরি হেঁটে যাও, বাঁয়ে ডাইনে যে কোনো দিকে হেলে পড়লে সাজা হবে। কিন্তু মজার কথাটা এই যে শেরিফ সাহেব কখনোই চক দিয়ে লাইনটা সোজা টানতে পারেননি। তার কারণ আর কিছুই নয়,
তিনি নিজেই তো সবসময় মদে চুর থাকেন, তার পক্ষে সম্ভব হয় না উবু হয়েই উঠোনে বসে সোজা লাইন টানা। সেই আঁকা বাঁকা লাইন দিয়ে টলতে টলতে মাতাল ড্রাইভারেরা চলে যায় অনায়াসে। শরিফ সাহেব তাদের ধরতেও পারেন না তাদের সাজা দিতে। আরেকটি হাস্যকর ঘটনা, সেটিও মার্কিনী এবং সেটিও গাড়ি চালানো সংক্রান্ত। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অপরাধে এক ব্যক্তিকে পুলিশ আদালতে চালান দেয়। সে তার জবানবন্দিতে বলে, আমার মত্ত অবস্থায় গাড়ি না চালিয়ে উপায় নেই, কারণ আমার বউ আমাকে বাড়িতে মদ খেতে দেয় না, তাই পুরো বোতলটা গাড়িতে বসেই আমাকে খেয়ে নিতে হয়। এর পরের আরেকটা দিশি ঘটনা বোধ হয় তেমন হাস্যকর নয়, কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য। মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হন এক ভদ্রলোক। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে যে ভদ্রলোক একজন মোটর ভেহিকল ইন্সপেক্টর। তার বৃত্তি হলো গাড়ির ড্রাইভিং লাইসেন্সের টেস্ট নেওয়া, এবং সবচেয়ে বড় কথা, তিনি নিজে গাড়ি ঠিকমতো চালাতে জানেন না। শুধু তাই নয়, তার নিজেরই কোনো রকম গাড়ি চালানোর লাইসেন্স নেই। মত্ততা বিষয়ক আইন আদালতীয় ঘটনা লিখে শেষ করা যাবে না, বরং আদালতের প্রাঙ্গণ ছেড়ে আমরা সরাসরি পানশালায় প্রবেশ করি। এক সুরাবিলাসী নিয়মিত পানশালায় যান, কিন্তু তার স্বভাব কিঞ্চিত বিচিত্র। তিনি সব সময় একসঙ্গে 2 গেলাস পানীয়ের অর্ডার দেন। ফুরিয়ে গেলে তারপরে আবার 2 গেলাস, আবার 2 গেলাস, সব সময় একসঙ্গে 2 গেলাস, কিছুতেই 1 গেলাস নয়। একদিন এক দুঃসাহসী কৌতূহলী বেয়ারা ওই ভদ্রলোককে বিনীতভাবে প্রশ্ন করল, আচ্ছা স্যার, একটা কথা, যদি কিছু মনে না করেন আর কি। ভদ্রলোক গেলাস থেকে ঠোঁট তুলে নিয়ে জানতে চাইলেন, কি কথা? বেয়ারা মাথা চুলকিয়ে বলল, না স্যার, মানে তেমন কিছু নয়, এই আপনি একসঙ্গে একেবারে 2 গেলাস করে নেন কেন? এই প্রশ্নে ম্লান হেসে ভদ্রলোক এক করুণ কাহিনী শোনালেন। আমার প্রাণের বন্ধু ছিল প্রাণেশ। প্রাণেশ আর আমি সব সময় একসঙ্গে মদ খেতাম। প্রাণেশ খুব ভালোবাসতো মদ খেতে। সে আজ কিছুদিন হলো মারা গেছে, কিন্তু আমার আর একা মদ খেতে ইচ্ছে করে না, তাই সবসময় 2 গেলাস নিই। 1 গেলাস প্রাণেশের জন্য আর অন্য গেলাস আমার। এর কিছুকাল পরে হঠাৎ দেখা গেল স্বর্গীয় প্রাণেশের প্রাণের বন্ধু সেই ভদ্রলোক পানশালায় এসে 2 গেলাসের বদলে 1 গেলাসের অর্ডার দিয়েছেন। এই নিয়মভঙ্গ দেখে আগের দিনের সেই দুঃসাহসী বেয়ারা জিজ্ঞাসা করল, কি হলো স্যার, আজকে আপনার বন্ধুর জন্য আরেক গেলাস নিলেন না? ভদ্রলোক একটু ম্লান হেসে গেলাসে ছোট্ট একটা চুমুক দিয়ে বললেন, এটা তো আমার বন্ধুরই গেলাস, আমার গেলাস আর লাগবে না, আমি কাল থেকে মদ খাওয়া ছেড়ে দিয়েছি। অন্য এক অদ্বিতীয় মাতালের গল্প বলি। তিনি একদিন দুপুর গড়িয়ে বিকেল 3টের সময় অফিস গেলেন। অফিসের ম্যানেজার তাকে ধরলেন, কি ব্যাপার রমেশবাবু, বেলা 3টের সময় অফিসে হাজিরা দিতে এসেছেন, ছুটিরই তো সময় হয়ে গেল। নত মুখে রমেশবাবু বললেন, স্যার, ব্যাপারটা খুবই অন্যায় হয়ে গেছে, কিন্তু দোষটা ঠিক আমার নয় স্যার। শুনে আরো রেগে গিয়ে স্যার মহোদয় প্রশ্ন করলেন, কি দোষ যদি আপনার না হয়, তাহলে আপনি দেরি করে আসার সব দোষ কার? নিশ্চয় আমার। রমেশবাবু আরো নরম হয়ে গেলেন, না স্যার, কথাটা ঠিক তা নয়, মানে ব্যাপারটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আপনি তো জানেন স্যার, কাল ছুটি ছিল, সন্ধেবেলা বন্ধু বান্ধবের সঙ্গে বসে একটু নেশা করলাম। আমি আবার মাত্রা ঠিক রাখতে পারি না, রাত 3টে পর্যন্ত মদ খেয়ে চুর হয়ে বাড়ি ফিরলাম। এইখানে স্যার অস্থির হয়ে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, কি বলবেন বুঝতে পেরেছি,
কিন্তু ক্ষীণ প্রতিবাদ করলেন রমেশবাবু। না স্যার, না, বুঝতে পারেননি। আমি বেলা পর্যন্ত ঘুমোইনি। সকালবেলা হ্যাংওভার ছিল। কিন্তু ঠিক সময়ে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ি। দ্বিতীয়বার ঘুম থেকে উঠে দেখি ১০টা বেজে গেছে। এদিকে তখন বেশ নেশা রয়েছে। তাড়াতাড়ি উঠে দাড়ি কামাতে গেলাম। তা আয়নায় তাকিয়ে দেখি আমি নেই। কেমন খটকা লাগলো। বুঝলাম আমি অফিসে চলে গেছি। চোখ গোল গোল করে স্যার বললেন, তারপর? রমেশবাবু বললেন, আর তারপর স্যার আবার ঘুমালাম। দুটোর ঘুম থেকে উঠে নেশা কাটতে ব্যাপারটা ধরতে পারলাম যে না, মানে আমি অফিস যাইনি, শুধু আয়নার কাঁচটা খুলে গেছে তাই নিজেকে দেখতে পাইনি। ভুল বোঝার মাত্রই দেখুন ছুটে এলাম। এইবারে একটা প্রত্যক্ষ ঘটনায় ফিরে যাই, মাতাল ও আদালত। কলকাতার ব্যাংশাল স্ট্রিটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে এক ব্যক্তিকে পুলিশ অভিযুক্ত করে মাতলামি এবং রাস্তায় হল্লা করবার অভিযোগে। লোকটি জামিনে খালাস ছিল, কিন্তু মামলার দিন আদালতে অনুপস্থিত হওয়ায় তার নামে ওয়ারেন্ট বেরোয়। পরের তারিখে পুলিশ তাকে আদালতে উপস্থিত করলে সে আগের তারিখে তার অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে এবং জানায় আগের তারিখে তার উপায় ছিল না আদালতে আসবার, কারণ সে তখন ছিল হাওড়া জেলে। জেলে কেন ছিল একথা আদালত জানতে চাওয়ায় সে নির্বিকারভাবে বলল, আগে একটা ছোট মামলায়, মানে মাতলামি আর হল্লা করার জন্য পুলিশ আমাকে চালান দিয়েছিল। এই প্রসঙ্গে একটা সাবেকি গল্প। যারা জানেন তারা জানেন, তাদের ধন্যবাদ। যারা জানেন না বা ভুলে গিয়েছেন কিংবা ভুলে গিয়েছিলেন, শুধু তাদের জন্যেই এই গল্পটা। মামা ভাগ্নে একসঙ্গে মদ খেত। সত্যের খাতিরে লেখা উচিত মামার কাছেই ভাগ্নে মদ খাওয়া শিখেছিল। কিন্তু মামাবাবু ছিলেন শেয়ানা মাতাল, সেই যাকে গ্রামে গঞ্জে বলে জাতে মাতাল তালে ঠিক। তিনি পেগ মেপে প্রয়োজন মতো জল, সোডা, বরফ মিশিয়ে ধীরে ধীরে তাড়িয়ে তাড়িয়ে চুকচুক করে নিজের মদটুকু খেতেন। ভাগ্নে বাবাজি প্রথম প্রথম মামাবাবুর হাতে খড়ি পেয়ে মামাবাবুর আদর্শই অনুসরণ করেছিল, কিন্তু সে মাত্র কয়েক দিন, কয়েক মাস। ধীরে ধীরে তার স্বরূপ প্রকাশ পেল এবং তার সেই সুপ্রকাশিত স্বরূপ দেখে মামাবাবু বিচলিত হয়ে পড়লেন। ভাগ্নে তখন আর বরফ, জল কিংবা সোডার ধার ধারে না। যাকে সাদা বাংলায় বলে কাঁচা, ইংরেজিতে বলে নিট কিংবা স্ট্রেইট ফ্রম দি বটল, ভাগ্নের যাত্রা সেই পথে। কিন্তু একই গেলাসের ইয়ার হলেও, হাজার হলেও মামা, হাজার হলেও ভাগ্নে। আপন মায়ের পেটের বোনের আপন ছেলে, তার এই পরিণতি মামার পক্ষে মেনে নেওয়া মোটেই সম্ভব নয়। যখন ভাগ্নে সামনে বসে পান করে, মামা যথাসাধ্য চেষ্টা করেন গেলাসে পানীয়ের প্রবেশ মাত্র তার মধ্যে প্রচুর সাদা জল ঢেলে দেওয়ার। নেহাতি কর্পোরেশনের কলের জল কিংবা গলির মোড়ের টিউবওয়েলের জল। মুখ বিকৃত করে দাঁতে দাঁত ঘষে ভাগ্নে মামার প্রতি সামাজিক সম্মান প্রদর্শন করার জন্য সেই জলো পানীয় চোখ নাক মুজে খেয়ে নেয়। শুকনো জিভটাকেও একটু গুটিয়ে রাখে, তার জিভে এই জলো পানীয়ের স্বাদ লাগে না। এইভাবে দিনকাল মামা ভাগিনে ওর মদ্যপান ভালোই চলছিল। একদিন, শুধু একদিন গোলমাল হলো। ভাগ্নে বাবাজি সহসা বুকে বিস্তর ব্যথা নিয়ে একদিন গভীর রাতে নিজের বাড়ির এবং প্রতিবেশীদের নিদ্রাভঙ্গ করে অ্যাম্বুলেন্সে উঠে হাসপাতালে গেলেন। পরদিন সকালে খবর পেয়ে মামাবাবু হাসপাতালে ভাগ্নেকে দেখতে গেলেন। এর পরের কাহিনী খুব সংক্ষিপ্ত। মামা বললেন, হ্যাঁ রে, তোর কি হয়েছে? ভাগ্নে, বুকে জল জমে গেছে। হ্যাঁ, ও কি করে বুকে জল জমলো? তুমি তুমি সবচেয়ে ভালো জানো। আমি সবচেয়ে ভালো জানি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি জানো।
তুমি সবচেয়ে ভালো জানো, তুমি বারবার আমার ড্রিঙ্কে জল মেশাতে, বলতে বলতে জল বেশি করে নিতে। তুমি, আহা, তাতে কি হয়েছে রে? হুঁ, কি আর হয়েছে, বুকে জল জমে গেছে। এতদিন যা কিছু মদ খেয়েছিলাম সব বেরিয়ে গেছে শরীর থেকে, শুধু তুমি যে জলটুকু দিয়েছিলে সবটাই দেখো বুকে বসে গেছে। গল্পটা অকল্পনীয়। যাই হোক, এরপরে এক দারোগার গল্প শুনুন। দারোগা সাহেব মাতাল কবিকে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। তারপরে পরপর দুটি বাটিতে একটাই নিতান্ত পরিচ্ছন্ন গভীর নলকূপের জল আর অন্যটাতে ভালো রাম 6 আউন্স মতো রেখে তিনি কবিকে বললেন, দেখুন, একটা গরুকে যদি বলি তাহলে সে কোনটা খাবে? বলে উত্তরের অপেক্ষা না করেই দারোগা সাহেব বললেন, গরুটা রাম ছোঁবে না, জলটা খাবে। কবি কোনো রকমে মাথা তুলে বললেন, "হুম, সেই জন্যেই সে গরু, আর সেই জন্যেই আমি কবি।" আজকের মতো এখানেই শেষ। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য রাখবার কথা, এবং ভিডিওটা লাইক করবার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।